চীন থেকে ফিরে আসার পর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সকলেই হয়ে গেছে যেন বাংলাদেশে ভোট যদি নিশ্চিতভাবে করা যায়, আওয়ামী লীগকে বাদ রাখা যায়, তাহলে তারা ক্ষমতায় চলে আসবে। আর যদি না আসতে পারে মিলিজুলি সরকার। বারবার কেন আমি মালয়েশিয়ার উদাহরণ দিই, মালয়েশিয়াতে তো এই পদ্ধতিতেই এবং বাবা ছেলের এই যে রাজত্ব, সেখানে তো দীর্ঘদিন ধরে এইভাবে রয়েছে। কিসের মাল্টি পার্টি সিস্টেম ওখানে? এই ধরনের সম্পদকে পশ্চিমা বিশ্ব থেকে আমেরিকা বিভিন্নভাবে তারা গ্রহণ করেছে। এটা একটা বড় ভারতের কাছে সাফল্য। ওয়াকারুজ্জামান কাকে কোন পদে কিভাবে তিনি বসালেন, তার পরের পরিকল্পনাটা কি স্পষ্টত কিন্তু বোঝা যায়। মোহাম্মদ ইউনূস কাচুমাচু মুখে এখন বলছেন, ভাই নির্বাচনটা যদি তাড়াতাড়ি না হয় তাহলে কিন্তু সামনে এবার ঘোর বিপদ। চীন থেকে ফিরে আসার পর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এবং কি কথা হয়েছে, কেন কি দেখা করলেন, চীন থেকে ফেরার পরপরই এবং ওয়াকারুজ্জামানের বডি ল্যাঙ্গুয়েজ, তার বক্তব্য ঠিক খুব কঠিন ইস্পাতের মতো আবার চোয়াল তিনি দৃঢ় করে কিছু করছে না। তাতেই প্রমাদ গুনছে ইউনূসপন্থী বিভিন্ন ব্যক্তিবর্গ, সংগঠন, মাই মিডিয়া। তারা বারবার বলছেন যে হঠাৎ এই পরিবর্তন কেন? তাহলে কি বাংলাদেশে কোথাও একটা সামরিক অভ্যুত্থানের কি আবার ইশারা পাওয়া যাচ্ছে? এবং বেশ কিছু জায়গায় বড় বড় রদবদল হয়েছে। দুজনকে মেজর জেনারেল করা হয়েছে এবং জুনিয়র কমিশনড অফিসার জেসিও পদে বেশ কয়েকজন ওয়াকারুজ্জামান লোকজনকে বসিয়েছেন। এবং তিনি স্পষ্টত কোথাও একটা জায়গা বার্তা দিয়েছেন। আমরা জানি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তার আগে বিভিন্ন বক্তব্যে তিনি বলেছেন যে সেনাবাহিনী ব্যারাকে থাকা, দীর্ঘদিন এই রাজপথে তাদের এই থাকা, কোথাও একটা জায়গায় নির্বাচন নিয়ে তারা কিন্তু খুব দৃঢ় সংকল্পের কথা তারা বলেছেন। এবং তার 5ই আগস্টে ক্ষমতা হাতে পেয়ে যাকেবারে উদম নাচা শুরু করে দিয়েছিল হচ্ছে ইউনূসের বাহিনী। ক্ষমতা একবার পাইছি রে হাতে, একেবারে সবকটাকে একেবারে হিসাব কইরা ছাড়ুম, এই ধরনের তো মানসিকতা কাজ করেছে এবং যা নয় তাই করেছে বিশ্বে গোটা জায়গায়। এবং ভারতীয় সংবাদ মাধ্যম হিসাবে আমরাও বারবার বলেছি যে সেনাপ্রধান যেটা বলছেন, বাংলাদেশের সেনা বাহিনীর তো একটা ইতিহাস আছে ক্ষমতা দখল করা বা তাদের তত্ত্বাবধানে ভোট হওয়া। তো ওয়াকারুজ্জামান সেই পদক্ষেপ নিতে পারেন তার ইঙ্গিত প্রথম দিন থেকে ছিল। সেই একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণ বা জাতির উদ্দেশ্যে তার ভাষণে তার যে অঙ্গীকার, সেই জায়গায় যখন কোনো খেদ দেখা যাচ্ছে বা কোনো সেই জায়গায় অসঙ্গতি দেখা যাচ্ছে, তখন সংবাদ মাধ্যম হিসাবে এই প্রশ্নগুলো তুলে ধরা খুব স্বাভাবিক এবং সেটাই করা হয়েছে। ইমত অবস্থাতে যখন তিনি বাইরে ছিলেন বা এই ধরনের কার্যকলাপ হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন যে সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষভাবে উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র সমাজ তারা দীর্ঘদিন ধরে অবহেলিত হচ্ছেন, তাদের নিয়োগ নেই, কোথাও কোনো তাদের নিয়ে চিন্তাভাবনা নেই। সংস্কারের একটা গাজর সামনে ঝুলিয়ে দিয়ে অনন্তকাল সময় ব্যয় করো আর নিজেদের কার কত গতি কতভাবে শক্ত করা যায় তা নিয়ে এনসিপি থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি, মায়ের যে সমস্ত ছোটোখাটো পার্টি আছে, গণ অধিকার মঞ্চ বা এবি পার্টি, সকলেই হয়ে গেছে যেন বাংলাদেশে ভোট যদি নিশ্চিতভাবে করা যায়, আওয়ামী লীগকে বাদ রাখা যায়, তাহলে তারা ক্ষমতায় চলে আসবে। আর যদি না আসতে পারে মিলিজুলি সরকার, একটা মিলিজুলি সরকার তারা তৈরি করব। একটাই সবার শর্ত থাকবে, আওয়ামী লীগকে দাঁড়াতে দেব না কোনো স্তরের নির্বাচনে এবং দেশটাকে আমরা আমাদের মতো করে শাসন করব। আরে ওইভাবে করা যায় নাকি একটা দেশকে? বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় একটা দেশ হিসাবে স্বীকৃত এবং এটা তো ঠিক, যতই শেখ হাসিনার মধ্যে
এই স্বৈরাচারী প্রবণতা থাকুক, এটা তারা বলছেন। স্বৈরাচার একটা ডিসিপ্লিন ছাড়া একটা অর্থনৈতিক শক্তিশালী দেশে উন্নত হওয়া সম্ভব? বারবার কেন আমি মালয়েশিয়ার উদাহরণ দিই? মালয়েশিয়াতে তো এই পদ্ধতিতেই, এবং বাবা ছেলের এই যে রাজত্ব, সেখানে তো দীর্ঘদিন ধরে এইভাবে রয়েছে। কিসের মাল্টি পার্টি সিস্টেম ওখানে? ওরা সেনাবাহিনী সেখানেও রয়েছে, একটা দেশ অনেক উন্নত হয়েছে। রাজনৈতিক ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেছেন। হতে পারে সেক্ষেত্রে অনেক বাড়াবাড়ি ওখানেও হয়েছে, কই সেই নিয়ে তো বাংলাদেশে চর্চা হয় না। বরঞ্চ শেখ হাসিনা আন্তর্জাতিক দুনিয়াতে যতই হোক তিনি একটা জায়গা তৈরি করে দিয়েছিলেন। এই যে সদ্য সমাপ্ত এসিও সম্মেলন হচ্ছে, তার তো উল্লেখযোগ্য চীন তার সহযোগী হিসাবে অনেক উল্লেখযোগ্য দেশগুলোকে তারা আস্তে আস্তে পূর্ণ সদস্যর দিকে নিয়ে যাবে। ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ বাজার এবং তার হচ্ছে একটা শক্তি আছে। অনেক তো চেষ্টা করেছেন, মোহাম্মদ ইউনুস বেজিংয়ে গেছিলেন, অনেকেই গেছিলেন। তারা কি এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে তারা পূর্ণ সদস্য বা ওই ধরনের কোনো ইনিশিয়েটিভকে লক্ষ্য করা গেছে? না তাদের কাছে অফার দেওয়া গেছে? আসলে সব কিছুর ক্ষেত্রে একটা জাতির নেতা এবং সেই দেশটার পরিস্থিতি অনেক কিছু গুরুত্ব বহন করে। এখানেই হচ্ছে যেভাবে আন্তর্জাতিক পরিসরে শেখ মুজিবুর রহমান একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। তিনি শুধু ভাষণ দিয়েছেন তা তো নয়, তার 7ই মার্চের ভাষণ, বা তিনি প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করলেন কিনা, আর তিনি সেখানে দাঁড়িয়ে সেখানে হলেন কিনা, এটা তো বিষয় হয়ে দাঁড়ায়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তাকে সামনে রেখে মুজিব বাহিনী হোক বা যারা যারা সেখানে সেনাবাহিনীর বিদ্রোহ ঘোষণা করে অন্য বাহিনী তৈরি করেছে এবং হচ্ছে ভারত তাদের সহযোগিতা করেছে বিভিন্ন ক্ষেত্রে, এই সমস্ত কিছু কিসের জন্য সম্ভব হয়েছিল? মুজিবুর রহমানকে সকল জাতি তাকে নেতা হিসাবে মেনে নিয়েছিল এবং আন্তর্জাতিক দুনিয়াও সেটা মেনে নিয়েছিল। সেই কারণেই তো। কিন্তু বাংলাদেশে এই যে 1 বছরের ইতিহাসে মোহাম্মদ ইউনুস বা হচ্ছে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন, খালেদা জিয়াও, তিনি তো এখন অনেকটাই সুস্থ, তারা কি সেই জায়গাটা তৈরি করে পারবেন না। কিন্তু নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, বিএনপি তো অবশ্যই করবে। তার কারণ হচ্ছে বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি। আওয়ামী লীগকে সেখানে নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না, এইরকম একটা প্রতিজ্ঞা করে যে ছক কাটছিল হচ্ছে বিভিন্ন এই রাজনৈতিক শক্তি, যাকে ক্রমাগত জামাত বা হেফাজতে ইসলাম এরা বারবার করে সেই জায়গাটায় তোয়াজ করেছে বা হাওয়া দিয়ে গেছে। তাদের কাছে এখন দুর্যোগ সামনে চলে আসছে। এ ব্যাপারে স্পষ্ট করে বলার কোনো অপেক্ষা রাখে না। স্পষ্ট করেই বলছি, তাদের জন্য দুর্যোগের দিন আসছে। গোপালগঞ্জ দিয়ে শুরু হয়েছিল, লাগাতার বিভিন্ন জায়গায় অনেক কিছু ঘটনা ঘটেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে দীর্ঘদিন অন্তরীণ করে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কার্যত একটা কাঠপুতুলে পরিণত করার চেষ্টা করেছে হচ্ছে ইউনুস সরকার। এই সমস্ত কিছু করেছে। বারবার করে বিভিন্ন মানুষ বলেছেন যে কি কারণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এরকম আটক করে রাখা হয়েছে। আর সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্ট বেঞ্চ আছে, তারাও বলছেন, হলফনামা দিতে বলেছেন যে কি কারণে তাকে আটক করে রাখা হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে যে একটা ছিছি পড়ে গেছে বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিন ধরে, আর এটাকে তারা বেশ উপভোগ করছিল। তার কারণ হচ্ছে ভারতকে টাইট দেওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় শক্তি তার বাজার এবং হচ্ছে যে জনসংখ্যা, এবং সেই জনসংখ্যা মধ্যে একটা বড় অংশ তরুণ সমাজ এবং হচ্ছে যারা টেকনিক্যালি এবং হচ্ছে পড়াশোনায় অত্যন্ত দক্ষতার সাথে তারা প্রমাণিত করেছেন। এই ধরনের সম্পদকে পশ্চিমা বিশ্ব থেকে আমেরিকা বিভিন্নভাবে তারা গ্রহণ করেছে। এটা একটা বড় ভারতের কাছে সাফল্য। এই মতো পরিস্থিতিতে যখন ওয়াকারুজ্জামান আর কি আসার পর তিনি দেখা করলেন প্রধান উপদেষ্টা, কি কথা হয়েছে? যে কথা হচ্ছে সম্ভাব্য যেটুকুনি জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে তাতে পরিষ্কার হয়েছে এনাফ ইজ এনাফ। অনেক কিছু হয়েছে, বাংলাদেশের পুলিশ কার্যত ফেল করে গেছে এবং তার দায়িত্ব প্রধান উপদেষ্টাকে নিতে হবে। যে পুলিশকে তুমি এরকম করলে, 5ই আগস্টের পর হাতে এত সময় পেয়েছে, তার কনফিডেন্স জাগাতে পারোনি।
এবং যে কোনো কারণে হচ্ছে খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, লুটপাট, এই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত পুলিশ হচ্ছে নিশ্চুপ। আর সেনাবাহিনীর কাছে খবর গেলে সেনাবাহিনী তখন আসছে, উল্টে সেনাবাহিনীকে তখন হচ্ছে বাংলাদেশের এইসব রাজনৈতিক দলগুলো কলা দেখাচ্ছে, মূল্য দেখাচ্ছে, নানা রকমভাবে বেইজ্জত হেনস্থা করছে। আর কতদিন এই প্রশ্ন তো তোলা? একটা সেনাবাহিনীর একটা তো বিষয় থাকবে, তার তো একটা গ্র্যাভিটি থাকবে। আর সেটাই হচ্ছে বলছেন এনাফ ইজ এনাফ। এবং এটা কিন্তু মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন যে তারপর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা। শাহাবুদ্দিন চুপ্পুকে অনেক দিন আগে থেকে অন্তত 10 বার পরিকল্পনা করেছে এই ইউনূস সরকার বা বিভিন্ন রকম যে শক্তি, যে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিলে অনেকটা কিন্তু ময়দান ক্লিয়ার হয়ে যাবে। আর তিনিও অনড়, একেবারে রাষ্ট্রপতি ভবন তিনি কিন্তু গেঁড়ে বসে আছেন যে হাম ভি দেখ লেঙ্গে। এবং শাহাবুদ্দিন চুপ্পু যদি হঠাৎ করে এরকম বলে দেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হলো, ওয়াকারুজ্জামান সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, তার কার্যত সেনাবাহিনী তখন বাংলাদেশের একটা দখল নেবে। ইতিমধ্যেই কিন্তু বেশ আরং ধোলাই, বেশ মানে যেরকম লন্ড্রিতে যেরকম ধোলাই হয়, সেই ধোলাই পর্ব শুরু হয়েছে। এবি পার্টির কেউ ধোলাই খাচ্ছে, গণ অধিকার মঞ্চের লোক ধোলাই খাচ্ছে, ভালো ধোলাই হচ্ছে। চট্টগ্রাম এই অঞ্চলটা বাংলাদেশের সবচেয়ে হচ্ছে স্পর্শকাতর এই যে অঞ্চলটা অশান্ত হয়ে উঠেছে। সেনাবাহিনী গিয়ে সেখানে গিয়ে বিভিন্ন ছাত্র নেতা যারা আজকের সময়কার তারা বেশিরভাগ হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি ক্ষেত্রে তারা ছাত্র, তারা এই আন্দোলনে নেমে পড়েছে। এই সবইগুলো হচ্ছে সিমটম। এই সিমটম কিন্তু একটা জায়গায় খুব পরিষ্কার করে দিচ্ছে। আচ্ছা, ওয়াকারুজ্জামান কাকে কোন পদে কিভাবে তিনি বসালেন, তার পরের পরিকল্পনাটা কি? স্পষ্টত কিন্তু বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয় তাহলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ। এবং মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচনটাকে বারবার হচ্ছে বিলম্বিত করতে চাইছিলেন। এটাকে বলা হয় ইংরেজিতে টাইম বাইং, অর্থাৎ সময় কেনা। এর সাথে ওকে লড়িয়ে দাও, ও বলছে তোমার জন্য এটা হলো, তুমি এটা করছো, এইভাবে জনগণের দৃষ্টিটাকে বিভিন্নভাবে শিফট করা প্রক্রিয়া। কিন্তু এখন গোটা বিশ্বে যেভাবে আর কি শুল্ক যুদ্ধ এবং শুল্কের যে নতুনভাবে ট্যারিফ ওয়ার, এটা একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এসসিও সম্মেলনে এইসব বিষয়গুলো এসছে। উন্নয়ন ব্যাংকের প্রস্তাব এসেছে, সেখানে ভারতও পূর্ণ সদস্য, পাকিস্তানও পূর্ণ সদস্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে শি জিনপিং এবং পুতিনের যে উষ্ণ অভ্যর্থনা, এগুলো নিঃসন্দেহে বাংলাদেশের যারা বিচক্ষণ ব্যক্তিত্ব রয়েছেন, বাংলাদেশে এখন কিছু বিচক্ষণ ব্যক্তিত্ব রয়েছেন যারা সবসময় কিছু ঠিক ব্যালেন্সিং, বাংলাদেশের স্বার্থের কাজ করলেই তাদের অনেককে হচ্ছে ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে, ভারতের পক্ষে নাকি কাজ করছে তারা, এরা রয়ের এজেন্ট, এরা হচ্ছে এই ট্যাগিং কালচার। কিন্তু এক অস্ত্রে বারবার করে শান দিতে গেলে সে অস্ত্র কিন্তু খুব শক্তিশালী হয় না, বরং উল্টো রেজাল্টটা ওটা ভোতা হয়ে যায়। আর ঠিক সেই পরিস্থিতি হয়েছে। মোহাম্মদ ইউনূস কাচুমাচু মুখে এখন বলছেন, ভাই নির্বাচনটা যদি তাড়াতাড়ি না হয় তাহলে কিন্তু সামনে এবার ঘোর বিপদ। তিনটি পার্টির প্রধান, জামাত ইসলাম, বিএনপি এবং এনসিপি, তাদের নেতাদের বলেছেন যে সামনে কিন্তু এক ঘোর দুঃসময় আসছে। এইভাবে নির্বাচন কমিশনকে ঠেকিয়ে রাখা, নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে লাঠিসোঁটা দিয়ে শক্তি প্রদর্শন, এইসবের মধ্যে যদি বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি হয় তাহলে সেনাবাহিনী কিন্তু সহজে আর ছেড়ে দেবে না। সেনাবাহিনী ক্ষমতা নিলে তাহলে সেই একটা তত্ত্বাবধায়ক, একটা নিরপেক্ষ তথা সরকার তৈরি হবে, যার কেন্দ্রে কিন্তু নির্বাচনটা হবে, বা একটা নির্বাচনের জন্য একটা ইন্টারিম সরকার, অতীতে বাংলাদেশে যেটা হয়েছে। এবং তাতে কার সুবিধা হবে আর কি বলার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এই যে অঙ্ক বা ছক, এটা অনেকেই বাংলাদেশে ভালো বুঝতে পারছেন, কিন্তু যে পদ্ধতিতে আর কি ধোঁকা দেওয়া হচ্ছিল মানুষকে, সেটা তো আর সম্ভব নয়। যাই হোক, একটা জানিয়ে রাখি, ওয়াকারুজ্জামান তিনি কি করেছেন বাংলাদেশের যারা আমার এই ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই জানেন, সেখানকার সংবাদপত্র, দৈনিক এসবগুলোকে নিয়ে তারা হয়তো কেউ এই খবরগুলো বিভিন্নভাবে বেরিয়েছে। এবং যারা ভারতের দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলি, আর বাংলাদেশের
মিডিয়ার উপর যে চাপ তৈরি হয়েছে, স্বাধীনতার পর এরকম চাপ কিন্তু তৈরি হয়নি, এটা স্পষ্টত কিন্তু বলে রাখা দরকার। বহু খবরের ক্ষেত্রে একা নিজে শফিকুল আলম যে কত খবরকে তিনি ওই আয়নাঘরে গুম করে দিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই, এইসব সংবাদ ছাপা যায়নি। তাও কিছু কিছু জায়গায় সেগুলো তো তুলে ধরা দরকার। তিন দলের নেতাদের সতর্ক করে দিয়ে ডক্টর ইউনূস মোহাম্মদ বলেছেন, ক্ষমতা দখলের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশ জুড়ে যে অরাজকতা চলছে তার পিছনে নাকি পূর্ণ মদত রয়েছে সেনাবাহিনীর। ক্ষমতা দখলের পথ প্রশস্ত করতে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব না হলে বিপজ্জনক দিকে এগোবে দেশ, এমন কথা ইউনূস সাহেব বলতেই পারেন। তার কারণ তিনি বুঝে গেছেন সব খেলা বন্ধ। এই ইউনূস সাহেবের এই আশঙ্কার কয়েক ঘন্টা পরে নতুন করে যেন অতি সক্রিয় হতে দেখা গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। যমুনায় গিয়ে ইউনূসের সঙ্গে বৈঠক করেন। মব ভায়োলেন্স রুখতে পুলিশের ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগরে দেন ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তরের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিদ উদ্দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লা সেনাঘাঁটি জিওসি করা হয়েছে এবং সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুল্লাহকে বদলি করে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়া জিওসি করা হয়েছে। তার জায়গায় পাঠানো হয়েছে কুমিল্লা জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে। বগুড়ার এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং গুরুত্বপূর্ণ সাভারের এরিয়া কমান্ডার হিসাবে বদলি করা হয়েছে। এই বদলি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের অভ্যুত্থানের নীল নকশার অংশ বলে মনে করছেন অনেক প্রবীণ সেনা আধিকারিক। ঠিকই তো, সম্ভাবনার এরকম ক্ষেত্র তো অনেক রয়েছে। সেনাবাহিনী কতদিন অপেক্ষা করবে? কতদিন এই নৈরাজ্যের নামে বাংলাদেশের জনগণের উপর এক চাপিয়ে দেওয়া ভয়ঙ্কর এক দানবীয় পদ্ধতি বা তন্ত্র কতদিন তারা সহ্য করবে? অরাজকতার যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বিশ্বের অন্যান্য দেশগুলো আতঙ্কিত, শঙ্কিত। একটা বাজার, এত বড় বাজার, এত দক্ষ যেখানে মানুষ বা শ্রমিক রয়েছেন, সেই জায়গায় এক অদ্ভুত এক অনাচার নেমে এসেছে। যে নৈঃশব্দ এবং অন্ধকারের যে গভীরতা তা মাপ করার, পরিমাপ করার মতো কোনো বিরোধী রাজনৈতিক শক্তির সেই ধরনের নেতা কি রয়েছে যে এগিয়ে এসে বলবেন যেটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে? কয়েকজন এরকম মুক্ত কণ্ঠে বলছেন। বিএনপির ফজলুর রহমান, তাকে ফজু পাগলা আখ্যা দিয়ে বিভিন্ন লোক কটূক্তি করছেন এবং যারা করছেন তারা কি বাংলাদেশের বন্ধু? তারা কি বাংলাদেশে সেই শান্তি শৃঙ্খলার পথ বা পদ্ধতি পরিস্থিতি তৈরি করতে পেরেছেন? শেখ হাসিনাকে একটা ডাইনি রূপে চিহ্নিত করে এবং ভারত বিদ্বেষকে অবলম্বন করে তারা যে বাংলাদেশকে যে পথে তারা নিয়ে গেছেন তার হিসেব কি জনগণ চাইবে না? নিশ্চয়ই চাইবে। এবং এরকম একটা পরিস্থিতিতে সেনা অভ্যুত্থানের এক সুবর্ণ সুযোগ বা এক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আশঙ্কার সিঁদুরে মেঘে যারা আজকে ডরাচ্ছেন তারা দাঁড়িয়ে বলুন যে এই ব্যবস্থার আমরা অবসান ঘটাবো, সেনাবাহিনীকে তার কাজ করতে দিন যে কাজ তারা ব্যারাকে বসে তাদের করার কথা, এবং নির্বাচনের ক্ষেত্রে করুন। আওয়ামী বিদ্বেষ বা বিরোধিতা করে আওয়ামী লীগকে কি ঠেকিয়ে রাখা যাবে? অনেক তো হয়েছে। পররাষ্ট্র দপ্তর একের পর এক চিঠি তো দিল্লির কাছে পাঠিয়েছে। কী লাভ হয়েছে? ভারত কি তাতে কোনো সম্মতি জানিয়েছে? না শেখ হাসিনাকে বলে দিচ্ছেন সপ্তাহে মাত্র একদিন আপনি ফোন করবেন, তিনি ঘন্টায় ঘন্টায় তো ফোন করেন, ইনস্ট্রাকশনস দিচ্ছেন। তাদের যিনি প্রাক্তন মন্ত্রী আরাফাত, তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা দিন রাত উজাড় করে কাজ করছি। তাহলে এমনি এমনি তো করছে না। তা মানে ভস্যে তো তারা ঘি ঢালতে চাইবেন না আওয়ামী লীগ, বা তারা পণ্ডশ্রম করে আজ বাংলাদেশকে গভীরে এক ধ্বংসের দিকে নিমজ্জিত করতেও তারা চাইবেন না। তার কারণ তাদের ভেতরে যা কিছুই থাকুক, সে বিরোধীদের বক্তব্য অনুযায়ী পতিত স্বৈরাচার বা যা কিছু শব্দই তারা বলুক, তাদের ভেতরে কি দেশপ্রেম নেই? তারা কি বাংলাদেশ গঠনের জন্য সমস্ত জীবনকে তারা উৎসর্গ করেননি? বা তাদের নেতারা? এই সমস্ত কিছু কিন্তু ভেবে দেখা দরকার বিরোধী নেতৃত্বের। সময় অনেক দেরি হয়ে গেছে তাদের, তাই আগামী দিনে দণ্ডের জন্যে তাদেরও প্রস্তুত থাকতে হবে।